বাংলাদেশকে নিয়ে ওয়াকার কি করতে চায় সেটার একটা ইঙ্গিত পাইছি, আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই। ওয়াকারের খায়েশ কি সেটা সে গোপন করে নাই, ভালো কথা। বাংলাদেশ কলে ওই পথেই যাইতেছে। বাংলাদেশে সিসির মতো একটা সামরিক শাসনের সম্ভাবনা তৈরি হইতেছে। সেই সরকারের প্রেসিডেন্ট হয়তো প্রফেসর ইউনূসই থাকবে। এটা ওয়েস্ট খুশি, মানে পশ্চিম খুশি, ইন্ডিয়া খুশি, আমেরিকা খুশি, ইউরোপ খুশি, আওয়ামী লীগও খুশি, বাঙ্গু এলিটেরাও খুশি থাকবে। কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে যারা ছিলাম তাদের আরেকটা দুর্বিষহ ভবিষ্যৎ লড়াইয়ের জন্য তৈরি হইতে হবে। আমাদের লক্ষ্য হবে সিসির মতো শাসনের সম্ভাবনাকে রুখে দেওয়া। রাজনৈতিক দলগুলোর উচিত এই বিপদ সম্পর্কে ওয়াকিবহাল থাকা এবং সেনা প্রধানেরও জানা উচিত আমরা সজাগ আছি, চেতন আছি, হওয়ার লয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টারকে দেওয়া ওয়াকারের সাক্ষাৎকার পড়ে মনে হইল যে ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকারকে উনি ১/১১ ধাঁচের সরকার বলে মনে করছেন। এই ভদ্রলোক নিজের আর এক জেনারেল মঈন ভাবছেন। তা না হইলে একজন সরকারি কর্মকর্তা হইয়া কোন ক্ষমতার জোরে এবং কোন সাহসে কার অনুমতি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেন? সরকারি কর্মচারী হিসেবে উনার তো প্রধান উপদেষ্টার অনুমতি নিয়ে বক্তব্য দেওয়ার কথা, ঠিক কিনা? উনি কেমনে দিলেন? কোন অধিকারে? চাকরিবিধির সকল শর্ত লঙ্ঘন করিয়া নিয়ম নীতি ভাঙ্গা তারা কি দেশে অরাজকতার সৃষ্টি করবেন? এই সেনা প্রধানের দেখানো পথে তো সোনার বাংলা দেখতেছি ওই দিকেই আগাইতেছে। বৈবাহিক সূত্রে উনি শেখ পরিবারের জামাই, মাশাআল্লাহ। খুনি হাসিনার ফুফাতো বোনকে বিয়ে করছিলেন ওয়াকার, জেনারেল ওয়াকার। স্ত্রীকে অনুসরণ করিয়া সেনা প্রধান পতিত হাসিনাকে বড় আপা বইলা ডাকতেন আর কি, এখনো ডাকেন। হাসিনার পরিবারের জামাই হওয়ার কারণে বহু যোগ্য অফিসারকে টপকাইয়া ওয়াকারুজ্জামান দেশের সেনাপ্রধান হয়েছেন, এটা জানা কথা, আমরা সবাই জানি, তাই না? পথ পরিক্রমায় তিনি সবসময় তার আপার দুঃশাসনের পক্ষেই কথা বলছেন। এর বিরুদ্ধে কখনো কি কোথাও একটা শব্দ উচ্চারণ করেছেন? হ্যাঁ, ওই আমলে সকল কুখ্যাত জেনারেলদের সাথে তো মিলেমিশে থাকিছেন এবং গণ অভ্যুত্থানের পরেও তাদেরকে রক্ষা করার চেষ্টা চালায় গেছেন। তখন সারাক্ষণই ব্যস্ত ছিলেন ওই শাসন ব্যবস্থা অব্যাহত রাখার কুৎসিত ব্রতে। তখন তিনি তার আপা কুখ্যাত প্রধানমন্ত্রীর পদতলে সশস্ত্র বাহিনীকে রাখতে কখনো আপত্তি করেন নাই। কিন্তু এখন কেন তার এতই দরকার যে গণ অভ্যুত্থান থেকে উত্থিত গণরাজনীতির প্রভাব থেকে মুক্ত থাকার জন্য? ওয়াকার সাহেব ঘোষণা করলেন আগামী 18 মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। বাহ, ভালো কথা। বাংলাদেশ সেনাবাহিনীর মাঝারি মানের এই অফিসার এককভাবে নিজের মতামত দিচ্ছেন বলে দেশপ্রেমিক তরুণ অফিসার এবং সৈনিকেরা কিন্তু মনে করে না। তরুণ অফিসার এবং সৈনিকেরা ওনারা আদ্যপান্ত জানেন, তাই মনে করেন ইন্ডিয়ার কুখ্যাত গোয়েন্দা সংস্থা র অথবা খুনি হাসিনার মতো কেউ তাকে পেছন থেকে নাচাইতেছে। আর একটা হইতে পারে উনি সবকিছু নায়ক হিসেবে নিজেকে জাহির করার লোভ সামলাইতে ব্যর্থ হইতেছেন, নাকি লোকটা নিজেকে জাতির সামনে একজন বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করতেছেন। অন্তর্বর্তীকালীন সরকার যখন বলছে আগে সংস্কার পরে নির্বাচন, সেখানে সেনাপ্রধান এককভাবে 18 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা করে দিলেন কিভাবে? এটা কি রাজনীতি করা না? তাতে কি সরকারি চাকরিবিধির গুরুতর লঙ্ঘন ঘটেনি? ওয়াকার সাহেব যখন বলে যে গণতন্ত্রের উত্তরণ ঘটা উচিত, তার মানে কি তিনি পরোক্ষভাবে বলতেছেন খুনি হাসিনার উৎখাতের দিন অর্থাৎ 5ই আগস্টের আগে বাংলাদেশে গণতন্ত্র ছিল? মানে ওয়াকার সাহেব নিজের অজান্তেই ফ্যাসিজমের পক্ষে কথা কইতেছেন। কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় নিয়মের বাইরে গিয়া কিছু করতে পারেন বইলা এই সাক্ষাৎকারে সন্দেহ প্রকাশ করছেন জেনারেল ওয়াকার। ওয়াকার সাহেব মস্করা করেন আমাদের সাথে, হ্যাঁ, যেখানে সারা দেশের মানুষ নিশ্চিতভাবে জানে এই সকল সংস্থার দায়িত্ব পালনকারী শীর্ষ ব্যক্তি সহ অনেক অফিসারই নিয়মিতভাবে গুম, খুন, দস্যুবৃত্তির মতো ভয়াবহ বেআইনি কাজে জড়িত ছিলেন। প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময়ের সাথে সাথে মিলায় প্রকাশিত হইল সেনা প্রধানের এই সাক্ষাৎকার। আর এতে দেখা যাচ্ছে যে লোকটা পরিপূর্ণভাবে ইন্ডিয়ান রাজনৈতিক অভিসন্ধির প্রতি সায় দিয়া নির্বাচনের সময়সূচি ব্যক্ত করতেছেন এবং পতিত সরকারপন্থী জেনারেলদের কিছু শর্ত অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তুলে ধরতেছেন। চাকরিবিধি লঙ্ঘন করে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য সেনা প্রধানের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন? হ্যাঁ, পারবেন না উনি করতে। সেই জন্য আমি মনে করি যদি সেটা না করেন তাহলে তাকে এখন থেকে এই সমস্ত গণবিরোধী জেনারেলদের শর্তেই দেশ পরিচালনা করতে হবে। আমার প্রফেসর ইউনূসকে নিয়ে এইটা সবচেয়ে বড় অভিযোগ। বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল, সংস্থা এবং পক্ষকে এই নতুন বাস্তবতা কিন্তু বুঝতে হবে এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াইতে হবে। তা না করতে পারলে ভিন্ন রূপে ডেলে সাজানো ফ্যাসিবাদের নবছায়া গণতন্ত্র শূন্যতা, অধিকারহীনতার মধ্যে ইন্ডিয়ার কর্তৃত্বের অধীনে বসবাস করতে হবে। আমি বলে রাখলাম, লিখে রাখতে পারেন,
ওয়াকার সাহেব যখন নিজের এখতিয়ারের বাইরে বিষয় নিয়ে নিয়ম নীতির সকল সীমা লঙ্ঘন করে কথা বলেন, দেখা যাচ্ছে আমাদের মিডিয়া তখন তা তুলে ধরতে ভয় বা লজ্জা পাইতেছে। লজ্জা নারীর ভূষণ এবং প্রথম আলো ডেইলি স্টারের ভূষণ। কিন্তু এটা কেন হবে? গণমাধ্যম কি এখনো খুনি হাসিনার শাসনামলে গড়ে ওঠা ভীতির পুরানো মানসিকতার রাজত্বে বসবাস করতেছেন, নাকি তারা জেনারেল ওয়াকারকে খুনি হাসিনার বনজামাই ভাইবা এখনো সন্ত্রস্ত থাকে? বর্তমানে এটা স্পষ্ট যে সশস্ত্র বাহিনীর উপরে প্রফেসর ইউনূসের কোনো নিয়ন্ত্রণ নাই। আমার এইটা চিন্তা, এবং আমি প্রফেসর ইউনূসকে প্রথম থেকে বলে আসতেছি, আপনার নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করেন, আমরা সমর্থন দেব। এবং এটার ফলেই জেনারেল ওয়াকার প্রকাশ্যে এসে অনবরত বিভিন্ন বিতর্কিত বিবৃতি দিচ্ছে, ফলে পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছে। সেনাবাহিনী কি মাতৃভূমি রক্ষা করতে প্রস্তুত? দেশে বড় যে কারণ দেশবাসীর চোখের আড়ালে রাখা হইতেছে তা হইল বাংলাদেশের সীমান্ত এখনো অস্থিতিশীল। সীমান্তের ঠিক ওপারে আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলমান। রোহিঙ্গারা এখনো নিজের ভূখণ্ডে নির্যাতিত। আজও তাদের দেশ থেকে বাধ্য করা হচ্ছে, আরো শরণার্থী আমাদের দেশের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা অব্যাহত আছে। এই সুযোগে কুকি চীনরা বেশ সক্রিয় হয়েছে। ইন্ডিয়ার মণিপুর, মিজোরাম এবং বার্মার চীন রাজ্যের স্বগোত্রীয়রা আতাতে আমাদের পার্বত্য চট্টগ্রামের বিশাল একটি অংশ নিজেদের বলে দাবি করতেছে। আপনারা সবাই জানেন পিসিজেএসএস এবং ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামে নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে। সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এমন হুমকি মোকাবেলায় আমাদের সশস্ত্র বাহিনীর পরিকল্পনা এবং প্রস্তুতি কতটুকু তা দেশবাসীর জানা প্রয়োজন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খান কি দেশবাসীকে পরিপূর্ণ আশ্বাস দিতে সক্ষম যে তারা বহিঃশত্রুকে মোকাবেলার পুরোপুরি তৈরি আছেন? আগে তো এই কাজটা করবেন। বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথার একেবারে পোকা উঠে গেছে না? নিজের কাজের খবর নাই, রাজনীতির খবর নিয়ে মাথা গরম করে বসে আছেন। খুনি হাসিনার পতনের আগে 19 জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করছিল তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। কিছু দলবাজ আর্মি অফিসার তখন বিক্ষোভরত নিরস্ত্র ছাত্র জনতার দিকে গুলিও ছুড়ছে, মারাও গেছে ওই গুলিতে। আমাদের কাছে ভিডিও আছে। গণ অভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার এখন সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতাও দিছে। এমত অবস্থায় জেনারেল ওয়াকার সাহেব কি আমাদের আশ্বস্ত করতে পারবেন তথাকথিত জননিরাপত্তার কাজে দীর্ঘমেয়াদে সেনাবাহিনী মোতায়েন করে রাখার কারণে সেনাদের দেশ রক্ষার মনোবল, লড়াইয়ের পূর্ণ ক্ষমতা এবং দক্ষতা অক্ষুণ্ণ আছে কি? তিনি কি নিশ্চিত করবেন ওনারা সত্যিই রাজনীতি মুক্ত এবং এখন কেবলই দেশ সার্বভৌমত্বের অধিকার রক্ষায় বহিরাগত আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত? তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানেন দীর্ঘদিন ব্যবহার না করলে ধারালো অস্ত্রটাও মরিচায় ক্ষয় ধরে যায়। সশস্ত্র বাহিনী বলছিল না যে 632 জনকে অঘোষিতভাবে লুকায় রাখা এবং পতিত সরকারের কয়েক হাজার খুনি, দাগী অপরাধী, দুর্বৃত্তকে দেশব্যাপী সেনা ছাউনিতে নিরাপদ আশ্রয় দিছিল। এর জন্য কিন্তু দেশবাসী বিস্মিত এবং ব্যথিত হয়েছিল। পতিত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রী, সংগঠক, কর্মকর্তাদের নিরাপদে দেশান্তরিত হওয়ার সকল ব্যবস্থা যে সশস্ত্র বাহিনীর একদল শীর্ষ কর্মকর্তা করে দিচ্ছেন তা যেই না জনগণ ক্ষুব্ধ হয়ে উঠছে। কলঙ্কজনক এমন ভয়াবহ ঘটনার কারণে সশস্ত্র বাহিনীর এই 3 প্রধানের প্রতি মানুষের সকল আস্থা ধুলায় মিশে গেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তৃতায় প্রফেসর ইউনূস গণ অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকাকে অতিরঞ্জিত এবং ভুলভাবে উপস্থাপন করে একে যতই মহিমান্বিত করার চেষ্টা করেন না কেন, তা যে দেশের গণতন্ত্র আইনের জন্য আত্মঘাতী হচ্ছে তা মানুষ অচিরেই বুঝতে পারবে। প্রফেসর ইউনূসের এটা একটা দোষ, বড় দোষ। এই যে ছাত্রদেরকে মাথায় তুললো, এখন সেনাবাহিনীকে মাথায় তুলছে। যার হাতে শক্তি তারই মাথায় তোলে, বুঝছেন? এটা সমস্যা না? আরে নেতা সে, তারে মাথায় তুলছে মানুষ, সে আরেকজনকে মাথায় তুলতেছে যা দেখে কার হাতে শক্তি আছে। ও ওর হাতে শক্তি, ছাত্রদের হাতে, ছাত্রের মাথায় তোলো। ও সেনাবাহিনীর হাতে অস্ত্র আছে, সেনাবাহিনীর মাথায় তোলো। এরপরে দেখবে র্যাবের হাতে আসছে, র্যাবের মাথায় তোলো। এই করতে থাকবে। 12 বছর দীর্ঘ গণ আন্দোলন, সংগঠন, ব্যাপক আত্মত্যাগ এবং ভয়াবহ দমন পীড়নের মধ্যেও আন্দোলনকে অব্যাহত রাখা এবং পরিচালনাকারী রাজনৈতিক শক্তির ভূমিকাকে খাটো করার মানসিকতা, এটা আমি বলবো এটা হীন মতলববাজি প্রসূত। খুনি হাসিনার অনুগ্রহ উপভোগকারী প্রতিবেশী রাষ্ট্রের প্রতি অনুগত রাজনৈতিকভাবে অসৎ গুটি কয়েক শীর্ষ সামরিক কর্মকর্তা অর্থাৎ অশুভ এই শক্তির প্রতি আনুগত্য প্রদর্শন ছাড়া এমন বক্তব্যের ভিতরে অন্য কোনো সারবত্তা নাই। প্রফেসর ইউনূস সশস্ত্র বাহিনীর ক্ষমতা তার পিছনে সংগঠিত কইরা দেশের চলমান অরাজনৈতিক শাসন ব্যবস্থা যে দীর্ঘায়িত করতে চাইতেছেন সেই ইঙ্গিত মিথ্যা দিয়া সত্য গোপন করার এই বক্তব্যের মধ্যে লুকায় আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুঝতে হবে আমরা কেন ইন্ডিয়ার আগ্রাসনের হুমকির কথা তুলছি। প্রতিবেশীদের প্রতি নত জানো বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বর্তমান নেতৃত্ব আত্মসমর্পণের পথ বেছে নেবে। এরা পরিশ্রমকে ভয় পায়, এরা শত্রুকে মোকাবেলা করতে চায় না,
মালগুলা নানা সুযোগ সুবিধার দুর্নীতিতে আকণ্ঠ ডুবে গেছে। এই জন্য এরা দেশকে পুনরায় প্রতিবেশীদের কোমল বা প্রচ্ছন্ন নিয়ন্ত্রণের আওতাধীন করে ফেলবে এবং ইসলাম বিদ্বেষী পশ্চিমা সেকুলারিজমের তত্ত্বের ছায় পুনর্বাসিত হবে নব্য আওয়ামী লীগ। বিনিময়ে আপনাকে হয়তো ঘুষ হিসেবে দেওয়া হবে প্রফেসর ইউনূস দেশ শাসন এবং কর্তৃত্বের দীর্ঘস্থায়ী স্বাদ। প্রধান উপদেষ্টা যদি না জানেন এটা তার ব্যর্থতা, সশস্ত্র বাহিনীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বার্থ সংশ্লিষ্ট কর্মকর্তারা শপথে অটুট, অক্ষত এবং অক্ষুণ্ণ অবস্থায় আছে। এক একটা দিন যাচ্ছে আর জেনারেল ওয়াকার নিজের কর্তৃত্ব সুসংহত করতেছেন। যদিও দেশে বিদেশে প্রভাব প্রতিপত্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের ধারে কাছেও নাই ওয়াকারের, তবে শাসক হিসেবে এই সরকার প্রধানের ব্যক্তিত্বে যে বড় ধরনের সমস্যা আছে তা উনার গত 8 সপ্তাহের শাসনে কিন্তু বোঝা গেছে। আরো উপলব্ধি করা গেছে যে সেনা নেতৃত্বের দিকে ঝুঁকে পড়া উনার শাসন বেশ নড়বড়ে এবং ভঙ্গুরি থাকবে, যা বাংলাদেশকে স্থিতিশীলতা দিতে পারবে না। আর সেটাই ইন্ডিয়ার চাওয়া। এমন আয়োজনকে তার ধরে রাখতে তারা সমর্থন যোগাবে। এমন পরিস্থিতি দীর্ঘদিন বিদ্যমান থাকলে জেনারেল এরশাদের মতো একটা নিকৃষ্ট ইন্ডিয়ান এজেন্টকে ক্ষমতায় বসাইতে প্রতিবেশীদের খুব একটা বেগ পাইতে হবে না। দেখেন না, কিছু পাবলিক তো আছে এখন ওয়াকার করে জিন্দাবাদ দেয়, যেহেতু হাতে বন্দুক আছে। ওয়াকার নাকি বহুত কিছু করিছে হাসিনা সরার জন্য, খেয়ালই নাই ওই হাসিনা ওর আপা। তো এইরকম করে ক্ষমতা দখল করে উপরন্ত তার পেছনে পশ্চিমাদের সমর্থনও জুটাই ফেলতে পারবে। জনধিকৃত হাসিনাকে যদি 15 বছর ক্ষমতায় রাখা যায়, তাহলে একজন মধ্যম মানের জেনারেলকে দিয়ে পরবর্তী 10 বছর বাংলাদেশ শাসন করা যাবে না কেন? এটা ভাববো কেন? জেনারেল 9 বছর শাসন আমলে যেভাবে আওয়ামী লীগ সহ অন্যান্য কিছু বিশেষ দলের সমর্থন পাইছিলেন, সেভাবে জেনারেল ওয়াকার যে সহায়তা পাইতে পারেন সেটার আলামত তো ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে উকে দিচ্ছে। আপনি তো দেখেন, আমার কমেন্ট বক্সে যদি জেনারেল ওয়াকারকে কিছু কয় তাইলে এসে ঝেপে পড়ে কিছু লোক, দেখেছেন? এরশাদ দল করেছিল, ওয়াকারও দল করে ফেলবি। আর প্রফেসর ইউনূস, আপনি কিন্তু মাথায় রেখেন, আপনার সাথে ইন্ডিয়ার যদি কোনো ঝামেলা হয়, আমেরিকা কিন্তু আপনার পক্ষ নিয়ে আগে আসবে না। আপনার বড় বন্ধু হওয়া সত্ত্বেও মার্কিনের পিছু উঠবে, যেভাবে গত জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকালে চূড়ান্ত দুঃসময়ে বাংলাদেশকে পরিত্যাগ করছিল তারা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ব্যক্তিত্বহীনতার মাত্র 8 সপ্তাহের ব্যবধানে সেনা প্রধানের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়েছে তার মূল শক্তিতে। জেনারেল ওয়াকারের 2টা ভিন্ন পরিচয় তাকে অদ্ভুত এক সামর্থ্য যোগাইতেছে। একাধারে তিনি সেনাপ্রধান এবং খুনি হাসিনা পরিবারের জামাতা। এটাই বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় ট্র্যাজেডি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ইন্ডিয়াকে তোষামত করতেছে, আর সেনা প্রধান পদে বসে আছে তাদেরই এক এজেন্ট, আর প্রেসিডেন্ট হয়ে বসে আছে আর এক হাসিনা নির্বাচিত লোক সুপ্পু। গণ অভ্যুত্থান সংগঠনকারী এবং পরিচালনাকারী এবং নেতৃত্ব প্রদানকারী বিশাল আত্মত্যাগে মহিয়ান ছাত্র জনতা সহ সকল আন্দোলনকারী রাজনৈতিক শক্তির সঙ্গে সহায়তা না কইরা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত সেনা নেতৃত্বের সঙ্গে আঁতাত করিছেন। ঘাতকদের একটা অংশের পক্ষ নিচ্ছেন এবং পতিতদের রাজনৈতিক স্বার্থ দেখিচ্ছেন। প্রফেসর ইউনূস, এটা আমি আগে বলি নাই, কিন্তু আজ বলতে বাধ্য হতেছি। কিন্তু দীর্ঘ 15 বছর ধরে চলমান দেশবাসীর গণতন্ত্র, ভোটাধিকার এবং মৌলিক মানবাধিকার সংগ্রামে আপনি কিন্তু একটা বিবৃতি দিয়ে কখনো পক্ষে দাঁড়ান নাই, একটা গুম, খুন, মিথ্যা মামলার প্রতিবাদ করেন নাই, শুধু আপনার নিজের স্বার্থের এবং কষ্টের কথা বলছেন। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আপনারা ধরে আনা হয়েছিল, ধার করে আনা হয়েছিল, ধার করে ধরে আনা যুগ পরিবর্তন করার তীব্র আকাঙ্ক্ষায় তাড়িত গণমানুষের একটা সরকার গঠন করা ইচ্ছা পোষণ করছিল দেশের মানুষ। কিন্তু এই সরকার বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে না, সরকারও পরিচালনা করতে পারে না। এইটা প্রমাণিত হয়েছে। আজ বাংলাদেশের ইতিহাসের ঘটমান বেদনাদায়ক এবং করুণ কাহিনীর সাক্ষী হওয়া একজন মানুষ হিসেবে আমাদের বারে বারে জনপ্রিয় একটা প্রবচনের কথা মনে পড়তেছে, তোলা দুধে পোলা বাসে না।